কি অবস্থা সবার? আশা করি সবাই শুনতে পারতেছো ক্লিয়ারলি। যারা ফেসবুক থেকে দেখতেছো তাদের বলে রাখি ভাইয়া যে আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে অবশ্যই, যেটা ইউটিউবে কি পাবা। অবস্থা সবার? ইউটিউব আশা করি সবাই শুনতে পারতেছো ক্লিয়ারলি। ইউটিউব যারা ইউটিউব হচ্ছে আমাদের ম্যাট পারফরমেন্স ইউটিউব চ্যানেলের মধ্যে প্লেলিস্ট খুঁজে পাবা। দেখো, ক্লাসের ডিউরেশন কিন্তু খুব একটা বেশি না। ক্লাস মোটামুটি 30 মিনিটের মতো করে ক্লাস নেই। এখন এই 30 মিনিটের ক্লাস যদি তুমি 1.5x দিয়ে দেখো, তাহলে কিন্তু মোটামুটি 20 মিনিট লাগে। ওই 20 মিনিটই কিন্তু তোমার জন্য অনেক। যারা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার আছো, যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তারা যদি মোটামুটিভাবে এই ক্লাসগুলো দেখতে পারো, তাদের তোমাদের জন্য অনেক একটা ভালো বেনিফিট হবে আশা করা যায়। আচ্ছা, লাস্ট ক্লাসে এই 3টা জিনিস নিয়ে পড়েছিলাম বা এটা শেষ করছিলাম যে আর এর সাথে কিসের সম্পর্ক, ইএন এর সাথে কি সম্পর্ক, আর ভিএন এর সাথে কি সম্পর্ক। এই 3টা জিনিস তোমার মনে আছে কিনা একটু ভিডিওটা যদি রেকর্ডেড দেখো তাহলে পজ করে একটু মনে করার চেষ্টা করো, বা যদি লাইভে দেখো তাহলে একটু মনে করার চেষ্টা করো যে আর এন এর সাথে যে শেল, নাম্বার অফ শেলের কীরকম সম্পর্ক। আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার সম্পর্ক ছিল, ইএন ইজ প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার সম্পর্ক ছিল, ভিএন ইজ প্রপোর্শনাল টু 1/n সম্পর্ক ছিল। আর এই সবগুলা কিন্তু আমাদের হাইড্রোজেন অ্যাটমের জন্য। এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি শিখেছিলাম। আর আজকে চলো সামনের পাঠে আগাই। সামনের পার্টের মধ্যে এখানে ওয়েভ মেকানিক্যাল মডেল অ্যাটম অ্যান্ড স্ট্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এই ওয়েভ ইকুয়েশনের মধ্যে 1924 সালে বিজ্ঞানী যে লুইস ডি ব্রগলি তার ইলেকট্রন মানে ব্রগলির যে সূত্রটা দিয়েছিল, ওই সূত্রটা আমরা বিস্তারিত শিখবো, বাট এইখান থেকে মোটামুটি না শিখে আমরা আলাদাভাবে আলাদাভাবে যাই। তোমার বই হাজারে স্যারের বইটা একটু খুলো। হাজারে স্যারের বইয়ের আহ, এই হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল এই পার্টের মধ্যে। হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল তো এই যে এটাই। এটার পরের পরের যে আরও একটা সরি, এটা তো পরে চলে গেছে। আরও একটা পার্ট আছে যেটা হচ্ছে মাস প্রপার্টি অফ মুভিং পার্টিকেল অ্যান্ড ওয়েভ প্রপার্টি অফ এনার্জি। এই পার্টের মধ্যে রিলেশনশিপ বিটুইন দ্য মাস প্রপার্টি। তারপর আচ্ছা, ওকে, মাস প্রপার্টির সাথে আমাদের মুভিং পার্টিকেল আর ওয়েভ প্রপার্টি কীরকম সম্পর্ক, বিজ্ঞানী এটা যে দিয়েছিল যে ডি ব্রগলি। তাহলে ডি ব্রগলির এটা ওয়েভ প্রপার্টি অ্যান্ড মাস প্রপার্টির মধ্যবর্তী যে ইকুয়েশনটা আসে এরকম মোস্ট ইম্পর্টেন্টলি। এখানে ওয়েভ প্রপার্টি ল্যামডা, আর মাস প্রপার্টি হচ্ছে তার মোমেন্টাম। মোমেন্টাম আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ভি। সো মোমেন্টাম আমাদের যে কোনো ধরনের মাস প্রপার্টি বা মাস এলিমেন্টের সাথে সংযুক্ত, আর ওয়েভ প্রপার্টি যে কোনো ধরনের ওয়েভের সাথে সম্পর্ক, যেটা হচ্ছে ওয়েভ প্রপার্টি। অবশ্যই যেহেতু ওয়েভ আঁকাইছি, ওয়েভের তো একটা ওয়েভ লেন্থ থাকবে, ওই ওয়েভ লেন্থ ইন্ডিকেটস দ্য ওয়েভ প্রপার্টি অ্যান্ড দ্য মোমেন্টাম ইন্ডিকেটস এ পার্টিকেল অর পার্টিকেলের যে মাস প্রপার্টি। তাহলে তোমার এটা আলটিমেটলি এইভাবে লেখা যায় যে আমি বইতে এইভাবে এখানে লিখে দিই যে এখানে তুমি প্রথমে প্রথমে যদি তোমার রিটেনের টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখবা যে প্রথমে ওয়েভ প্রপার্টি ইজ ইকুয়াল টু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস প্রপার্টি। এটা আগে লিখে নিবা। তাহলে ওয়েভ প্রপার্টি হচ্ছে এখান থেকে আমি লিখতে পারবো ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস প্রপার্টি পি। পি মানে হচ্ছে তার মোমেন্টাম। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি আরেকটা সামনের দিকে আসি, তাহলে ল্যামডা ল্যামডা ইজ ইনভার্স এই প্রপোর্শনাল সাইনটা যদি উঠাই দাও, তাহলে আসবে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ। এই যে এইচ একটা কনস্ট্যান্ট আসবে, এই এইচ কনস্ট্যান্ট অনুযায়ী আমি প্রপোর্শনাল সাইনটা উঠাই দিব। তাহলে এইচ বাই পি আসবে ভাইয়া। আর পি আমরা জানি মোমেন্টাম, মোমেন্টামের সূত্র হচ্ছে এইচ বাই এম ভি। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটা দিয়ে আমরা ম্যাথ করব। এই ম্যাথ করার সাথে সাথে দেখো তো এটা মনে আছে কিনা, আমরা ফিজিক্সের ক্ষেত্রে পড়ছিলাম কয়েকটা বিষয়, যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা মনে আছে? তাহলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m ইকে, এটা লেখা যায় ডি ব্রগলির ওয়েভ ওয়েভ অ্যান্ড মাস যে ইনভার্সন যে লটা আছে ওই ল অনুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এটা আমরা শিখলাম। তাহলে পি এর বদলে পিটা আমি যদি এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে কি পয়েন্ট আসবে? পয়েন্ট আসবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m ইকে, ইজেন্ট ইট? তার মানে এটা আলটিমেটলি আসবে। এটা আসার আমাদের মানে কারণটা কি, বা এটা শিখার কারণটা কি? শিখার কারণ হচ্ছে এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট আনতে হবে। প্রথম পয়েন্ট আমরা একটু আগে শিখলাম যে বিজ্ঞানী স্টোডিঞ্জারি বলে দিচ্ছে যেটা ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এখানে দেখো ল্যামডার সাথে ইকে যে কাইনেটিক এনার্জির রুট ওভার ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে রুট ওভার ইনভার্সলি রুট ওভার সম্পর্ক। তার মানে ল্যামডা ইজ ইনভার্সলি অ্যান্ড রুট ওভার এর সম্পর্ক আমরা এখান থেকে পাবো। এই দুইটা পয়েন্ট আমাদের এখান থেকে খেয়াল করতে হবে বা পারতে হবে।
আশা করি এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছো। কি কি টাইপের প্রশ্ন আসবে এখান থেকে? তোমাকে যদি বলে যে মাস প্রপার্টি যদি 2 গুণ করি তাহলে ওয়েভ প্রপার্টি কয় গুণ হবে? হাফ গুণ হবে বা হাফ টাইমস হবে। তারপরে তোমাকে যদি বলে যে কাইনেটিক এনার্জি 4 গুণ করছো, 4 টাইমস করছো, তাহলে ল্যামডা কয় গুণ হবে? ল্যামডা হবে 1/2। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/2, কারণ রুট ওভার 4 গুণ যদি করি তাহলে রুট ওভার 4 আসবে। এই টাইপের প্রশ্ন যেন আমরা মোটামুটি ভার্সিটি বা মেডিকেল আসলে আশা করা যায় যেন পারা যায়। তারপরে সামনের দিকে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের শিখলেই হবে। তাহলে ওয়েভ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। দেন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের মধ্যে তোমার ভাইয়া সবার প্রথমে এই একটা সূত্র শিখলেই হবে এবং কোনটাকে কি ইন্ডিকেট করে এটা পারলে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ওকে। আর ভার্সিটির জন্য আমাদের ম্যাথও করা লাগবে, এটা আমরা ফিজিক্সে বিস্তারিত পরে শিখবো নি। ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল, এই সাইনটা খেয়াল করতে হবে। h/4 এই সাইনটা খেয়াল করতে হবে। এখন ডেল পি দিয়ে কি ইন্ডিকেট করে? ডেল পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল ইউ, মোমেন্টাম অফ মুভিং পার্টিকেল। এখানে ডেল এক্স ইন্ডিকেটস দ্য আনসার্টিনিটি অফ দ্য পজিশন অ্যান্ড ডেল ইউ ইন্ডিকেটস দ্য আনসার্টিনিটি অফ দ্য স্পিড। তোমার একটা ইলেকট্রন যদি মুভিং অবস্থাতে থাকে, মুভিং অবস্থাতে থাকলে এই ইলেকট্রনের তুমি যদি প্লেসটা ডিফাইন করতে চাও বা প্লেস বলতে পজিশনটা ডিফাইন করতে চাও, পজিশন ডিফাইন করতে করতেই এটার ভ্যালোসিটি এত যে এটার পজিশন ডিফাইন করতে গেলে তার স্পিডটা ডিফাইন করতে পারবো না, আবার স্পিডটা ডিফাইন করতে গেলে পজিশনটা ডিফাইন করতে পারবো না, যার কারণে এটাই হচ্ছে আনসার্টেনিটি। যে কোনো একটা তোমার ডিফাইন করতে হবে। এই আনসার্টেনিটির রুলটা শিখতে হবে, জিনিসটাকে কি বোঝাচ্ছে এটা শিখতে হবে, দেন কোনটাকে কি ইন্ডিকেট করতেছে এটা শিখতে হবে, অ্যান্ড সূত্রটা তোমার শিখতে হবে। সূত্রের মধ্যে যে ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4 এই যে এটা যে সূত্র, এটার আরেকটা ফর্মেট আছে যেটা ফিজিক্সের ক্ষেত্রে আছে। ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল এইচের উপরে এখানে একটা সাইন বাই 2 তাহলে তার মানে দ্যাটস মিন যে এই সাইনটা যদি ইন্ডিকেট করে, এই যে এই সাইন ইন্ডিকেট করছে h/2, এটাও যেন আমরা পারি। এটা ফিজিক্সের ক্ষেত্রে বিস্তারিত আমরা পরে শেখা যাবে। তাহলে এতটুকু পর্যন্ত ওকে। তাহলে এটা ছিল কি আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, তার পরবর্তী টপিক শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এটা একটা হাই লেভেলের কিছু কথাবার্তা যেগুলো আমাদের বিস্তারিত লাগে না। তুমি যদি চাও তাহলে এই ইকুয়েশনটা পড়তে পারো, বাট কোনোদিনও মেডিকেলে আসবে না। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে অনেকগুলো কথা আছে, যেখানে একটা ওয়েভ ইকুয়েশনটা যদি তুমি সলভ করো, সলভ করলে ওয়েভ ইকুয়েশন ফাংশন যেটা অরবিটাল ইন্ডিকেট করবে সাই, এই সাইনটা হচ্ছে সাই, মানে সাই ইংলিশে কিভাবে এখানে লেখা আছে, এই যে পিএসআই, হ্যাঁ সাই। যদি তুমি একটা ওয়েভ ইকুয়েশন এই যে উপরের ওয়েভ ইকুয়েশনটা সমাধান করো বা সলভ করো, তাহলে সাই আসবে, সাই ইন্ডিকেটস দ্য অরবিটাল। অ্যান্ড আবার যদি ফার্দার এটা যদি ইনভেস্টিগেট করো, দেন প্রবাবলি দ্য ফাইন্ডিং অফ দ্য ইলেকট্রন ইন এ রিজনাল স্পিড বা ইন এ রিজন অফ স্পিড সাই স্কোয়ার ইন্ডিকেট করবে। তাহলে ফাইন্ডিং অফ ইলেকট্রন ইন্ডিকেট সাই স্কোয়ার বা সাই স্কোয়ার ইন্ডিকেটস দ্য ফাইন্ডিং অফ দ্য ইলেকট্রন। এতটুকু পর্যন্ত ওকে আমাদের শিখলেই হবে, এটা বিস্তারিত ভাই লাগে না। কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে চলে আসো। এখানে প্রথম যে পয়েন্টটা কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট, এই ক্লাস আগের ক্লাসের শুরুতেই কিন্তু 3টা পয়েন্ট আমরা শিখছিলাম, বোর, রাদারফোর্ড, বোর, আর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল। এখন কোয়ান্টাম মেকানিক্যালের মধ্যে আসবো। এখন অনেকে বুঝো না যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা আসলে হিসাবটা কি। হিসাবটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, অ্যাটম মডেল, মডার্ন অ্যাটম মডেল, এটার আরেক নাম ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং এক্সপেরিমেন্টাল অবজারভেশন অ্যান্ড থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। এটা একটা ফাইনাল প্রোডাক্ট যেখানে সবগুলো এক্সপ্লেনেশন একসাথে করে আমি হিসাব নিকাশ করব। সবগুলো একসাথে যদি হিসাব নিকাশ করি তাহলে আলটিমেটলি প্রথম দিকে আসবে হইতেছে রাদারফোর্ডের যে মডেলটা। রাদারফোর্ড বলছিল যে নিউক্লিয়াস থাকে, রাদারফোর্ড 1911-এ। তারপর বোর বলছিল যে একটা স্টেশনারি অরবিট থাকে, বোরেরটাও আসবে। তারপরে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অফ ইলেকট্রন পার, এটা হচ্ছে ডি ব্রগলি বলেছিল 1924 সালে। তারপর ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এটা বলছিল ডি ব্রগলির ইকুয়েশন অনুযায়ী। তারপর আরও একটা কথা আছে যেটা হচ্ছে লাস্ট হচ্ছে শ্রোডিঞ্জার। এই শ্রোডিঞ্জারের পুরো ইকুয়েশনটাই আসবে, মানে সব কিছু মিলে আসবে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে। সব কিছু মিলে আসার পরে আলটিমেটলি আমাদের এখান থেকে কি লাগবে, কি লাগবে হচ্ছে কোনটা কত সালে দিছে। এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে ডিপিএসএইচ, ডিপিএসএইচ। এখানে ডি দিয়ে বোঝা হইতেছে ডি ব্রগলি, পি দিয়ে হচ্ছে পৌলিং, এটা আমরা পরবর্তীবার পড়বো। এস দিয়ে হইতেছে শ্রোডিঞ্জার, এস দিয়ে হইতেছে হাইজেনবার্গ। এখন দেখো তো একটা সিরিজ খুঁজে পাওয়া যায়। ডি ব্রগলিটা দিয়েছিল 1924 বা 24 লিখলাম, এটা 25, এটা 26, এটা 27।
দেখো তো মিলে কিনা। হাইজেনবার্গ 1927-এ দিয়েছিল, কি দিয়েছিল তার সূত্রটা দিয়েছিল, তাহলে 19 লাগাই দিবা সব কিছুর সাথে 19। তাহলে এটা হচ্ছে পোলিং, এটা বাদ দেই, তাহলে ডি পি এস এইচ শ্রোডিঞ্জার হাইজেনবার্গ, ডি দিয়ে হচ্ছে ডি ব্রগলি। এগুলো সবগুলো হচ্ছে আমাদের কত মানে এটার এই যে সালগুলো, তাহলে সালগুলো যেন আমরা মোটামুটি পারি। আর কোনটা কি ইকুয়েশন, ডি ব্রগলির ইকুয়েশনটা আমরা মাথায় রাখতে হবে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। পোলিং এর তো কিছু নাই, শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা আমি নিজেই ভুলে গেছি, দরকার নেই। তারপর হাইজেনবার্গের যে রুল ডেল এক্স ডট ডেল পি ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই, তাহলে এতটুকু যেন আমরা পারি ভাই, আশা করি পারবো। তাহলে এখান থেকে আলটিমেট প্রোডাক্টটা কি বা আলটিমেট কথাটা কি, তুমি পরের পেজে আসো, পরের পেজের মধ্যে দেখবা যে আলটিমেটলি একটা লাইন লিখছে যে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন। এই যে এখানে কিছু কিছু স্পেস থাকে, ফাঁকা স্পেস অন দ্য স্পেস হোয়ার দ্য ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং দ্য ইলেকট্রন চার্জড ক্লাউড 90 to 95% ইজ কল্ড দ্য অরবিটাল। এখানে অরবিটালের সংজ্ঞাটা আসবে, আর এই লাইনের একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই যে ভাইয়া, যে কোয়ান্টাম মেকানিক্যাল যে মডেল, এই মডেল অনুসারে আমি অরবিটালের সংজ্ঞাটা দিতে পারবো, এবং অরবিটালের ডেফিনেশনটা দেওয়ার সময় এখানে বলতে হবে যে জায়গাতে ইলেকট্রন চার্জড ক্লাউডের পরিমাণ অ্যারাউন্ড 90 to 95% থাকে, সেইটাই হবে আমার অরবিটাল। আর এই অরবিটালের সংজ্ঞাটা আসছে কই থেকে? কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে। দুই তিনটা কথা তোমার এখান থেকে মাথায় রাখতে হবে, কারণ এই দুই তিনটা কথাই তোমার অনেক প্যাচ বাজবে বারবার। ওকে, তারপরে কোয়ান্টাম নাম্বারে চলে আসি। কোয়ান্টাম নাম্বারের মধ্যে 4টা কোয়ান্টাম নাম্বার আছে, এটা আমরা মোটামুটি যারা একাডেমিকের জন্য পড়ছো তারা ভালো মতোই পারো। তারপরে আমি একটা সামারি দিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে প্রকাশ করব, অ্যাজিমুথাল আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এল দিয়ে প্রকাশ করবো, যেটা সমারফিল্ড দিয়েছিল। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম দিয়ে, স্পিন কোয়ান্টাম নাম্বার এস দিয়ে। এই 4টা জিনিস আশা করি তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হলে এটা আগে অনেক ভালো মতো পড়ছো, বাট তারপরেও আমাদের অনেক ছোটোখাটো ল্যাকিংস থেকে যায়, যে ছোটোখাটো ল্যাকিংস আমরা মোটামুটি এক দুইটা মানে কোশ্চেন সলভ করে পাবো, এবং অনেকগুলো ইকুয়েশন থাকে, সকল ইকুয়েশন মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট একটা শর্টকাট একটা নোট করতে পারো। কিভাবে? আমি যা যা লিখে দিচ্ছি, মানে যা যা লিখে দেবো বইতে অনেকগুলো পেজ জুড়ে এগুলো লেখা, বাট তুমি একটা কাজ করতে পারো, তোমার একটা শর্টকাট একটা স্টিকি নোট বানাতে পারো, যে স্টিকি নোটের মধ্যে তুমি সূত্রগুলা এসপিডিএফ এগুলোর সূত্রগুলা, বা আমাদের টোটাল নাম্বার অফ দ্য অরবিট এন স্কোয়ার, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন 2n স্কোয়ার, এই টাইপের যে সূত্রগুলো একটা স্টিকি নোটে লিখে রাখতে পারো, তাহলে অনেকগুলো পেজ একসাথে হয়ে গেল। অনেকগুলো পেজ যদি একসাথে হয়ে যায় তাহলে আমাদের পড়ার জন্য ইজি হবে। তাহলে এটা আমি একটা জাস্ট দেখানোর জন্য দেখালাম, তাহলে বিস্তারিত চলো পড়ি। বিস্তারিত 2 পেজ আগাবা, দেখো যে ওয়ার্ক এক্সাম্পল 2.12 এই পার্টে। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলা তুমি পারবা, কিন্তু আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাই। অ্যাপ্লিকেশনটা একবার লিখে রাখলে তুমি দেখো তোমার জন্য ইজি হবে। ওয়ার্ক এক্সাম্পল 2.12 এটা যদি সলভ করে তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি সব কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ক্লিয়ার হবে। As per Bohr atom model, calculate the total number of the orbital in fourth orbit, মানে n শেল। আমরা তো জানি কে, ছোটবেলায় পড়ে আসছি কে এল এম এন। এখানে টোটাল নাম্বার অফ দ্য অরবিট মানে টোটাল যে মানে প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উইল বি এখানে 1 2 3 4, তাহলে 4 আসবে n। ওকে, তারপর ফ্রম দ্য কোয়ান্টাম নাম্বার এল এন এম, মানে ফাইন্ড, এটি তো ফাইন্ড করতে বলছে, হ্যাঁ। আচ্ছা, দেন দ্য ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন পার দোজ অরবিটালস। টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলছে আমার, যদি মানে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি হয় 4, তাহলে টোটাল অরবিটাল কয়টা এবং টোটাল ইলেকট্রন কয়টা, এই টাইপের কোশ্চেন। এটা সৃজনশীলের জন্য তুমি বিস্তারিত লিখবা, বাট আমরা অবজেক্টিভের জন্য কি করব বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি করব। তাহলে চলো একটু বিস্তারিত আমরা পড়ার চেষ্টা করি। দেখো তো এটা মনে আছে কিনা, আমাদের প্রধান যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার যদি হয় n ইজ ইকুয়াল টু 4, তাহলে যে অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার l, এটা হবে n-1 পর্যন্ত। n-1 বলতে কি বোঝায়? 4-1। 4-1 বলতে কি বোঝায়? 0 থেকে 4-1। 0 থেকে 4-1 এটা আশা করি রিলেট করতে পারতেছো যারা মোটামুটিভাবে পড়ছে এই চ্যাপ্টার। 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত আমাদের যে মেইন কোয়ান্টাম নাম্বার কি কি, মানে সরি মেইন না, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারগুলো কি কি? আমরা 0 1 2 3 এস পি ডি অ্যান্ড এফ, এই কয়টা আসে।
এই কয়টা পার্টে আমরা ডিভাইড করতে পারবো অরবিটাল নাম্বারগুলো। অরবিটালগুলোকে এসপিডিএফ এগুলা দিয়ে ভাগ করা যায়, যেটা আমরা 19-এ মোটামুটি পড়ে আসছি। দেন ভাই এল এর পরের পয়েন্টটা কি? এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম। তারপরে আসবে এস। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার ডিফাইন করা যায় প্রত্যেকটা এস এর জন্য একরকম, পি এর জন্য একরকম, ডি এর জন্য একরকম, এফ এর জন্য আবার আরেক রকম। কিভাবে? এইভাবে এম ইন্ডিকেটস -L to 0 and 0 to +L। তাহলে আমি এই সবগুলো কি হিসাব করবো? না, সবগুলো হিসাব করা দরকার নেই। ধরুন পি দিয়ে হিসাব করবো, পি দিয়ে হিসাব করলে আসবে -1, 0 আর 1। তার মানে কয়টা অরবিটাল আসলো এখানে? অরবিটাল ইন্ডিকেটস দ্য অরবিটাল, আমরা বই থেকে পড়বো বিস্তারিত। তাহলে 3টা অরবিটাল আসলো এখানে। এভাবে আলটিমেটলি যদি প্রত্যেকটা হিসাব করি, এখান থেকে আসবে আবার -2, -1, 0, 1 আর 2। এফ থেকে আসবে -3, -2, -1, 0, 1, 2, 3। তারপর আবার এস থেকে কি আসবে? এস থেকে আসবে শুধুমাত্র একটাই, 0, কারণ এস এর তো একটাই অরবিটাল আছে। তাহলে টোটাল যদি আমরা গণনা করি বা হিসাব করি, হিসাব করলে একটা আলটিমেট একটা শর্টকাট আসে। শর্টকাটটা হচ্ছে এরকম যে তোমাকে যদি দেওয়া থাকে n = 4, তাহলে এটার নাম্বার অফ অরবিট উইল বি n স্কোয়ার। অরবিটাল উইল বি n স্কোয়ার। অরবিট তো 4, মানে অরবিট নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন will be 2n square. So from that point we can write the number of orbit will be n square যেহেতু, তাহলে 4 square 16 নাম্বার অফ অরবিটাল, না ইলেকট্রন হবে জাস্ট অরবিটালে ডাবল। এই যে দেখো 2 দিয়ে গুণ দিছি এখানে, অরবিটালে ডাবল হবে 32, 2n স্কয়ার যদি করো 32 আর একটা 16। তাহলে হিসাব নিকাশে আলটিমেটলি এটাই আসে। আশা করি পারবা। আরেকটা কথা যে নর্মালি ধরো ডি অরবিটালের ক্ষেত্রে আমাদের 5টা বক্স আঁকতে হয়, 1 2 3 4, 5টা বক্স। 5টা বক্সের মধ্যে প্রথমে তো নর্মালি প্রত্যেকটা বক্সে একটা করে অরবিটাল, আর ডি এর যে ডিভিশনগুলো আছে, ডি এর ডিভিশনগুলোকে ইন্ডিকেট করে আমরা বিস্তারিত সামনের দিকে পড়বো। এখন মাথায় রাখতে হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রথমে সিঙ্গেল ভাবে যাবে, যেটা হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা বিস্তারিত পড়বো সামনে, তারপরে আবার ডাবল করে যাবে আর কি, যদি ফুল ফিল হয়। তাহলে টোটাল 5টা শেলের জন্য 10টা ইলেকট্রন, এই কথাটা আবার মাথায় রাখতে হবে। তো এই অনুযায়ী আমি আর একটা কথা লিখতে পারি যে নাম্বার অফ দ্য, ধরে নাও তোমাকে যদি বলে এল এর ভ্যালু 2, তাহলে এখানে অরবিটাল নাম্বার কয়টা থাকবে? 2l + 1। এটা একটা শর্টকাট। আর একটা এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কয়টা থাকবে? যেহেতু একটা শেলে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে টোটাল থাকবে 2 × 2l + 1। এটা হচ্ছে টোটাল শর্টকাটের সিরিজটা। এই শর্টকাট দিয়ে আমরা মোটামুটি অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে কি n স্কোয়ার এটা অ্যান্ড 2n স্কোয়ার এটা। তাহলে আশা করি মোটামুটি যতটুকু বললাম অতটুকু পারার মতো তুমি পারবা। এতটুকু শর্টকাট আমরা খেয়াল করলে বইয়ের এমসিকিউ থেকে কিছু একটা পারতে পারবো। এতক্ষণ ধরে এই যে এগুলাই দেখালাম, এগুলো দেখানোর পর আলটিমেটলি দেখো মিলছে কিনা। আলটিমেটলি 4th অরবিট অর n শেলের মধ্যে the total number of the recommended orbitals in 4th orbit will be 16, and the so 16 orbitals or 4th orbit or n shell can contain the electrons of 32। শর্টকাটে মিলে গেছে, ঠিক আছে। যাই হোক, তারপরে সিগনিফিকেন্স অফ 4 কোয়ান্টাম নাম্বার এখন হচ্ছে মেইন পড়া। এতক্ষণ ধরে জাস্ট বোঝানোর জন্য বললাম। সিগনিফিকেন্সের থেকে একটা না লাস্টে একটা লাইন আছে। আচ্ছা, লাস্টের লাইনের আগে সিম্বল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ক্যারেক্টারিস্টিক্সে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা দিয়ে প্রকাশ করা হয় n দিয়ে। প্রথম এমসিকিউ n দিয়ে, n এর ভ্যালু 1 2 3 4 এগুলো হইতে পারে। তারপর এখানে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দ্য ভ্যালু অফ n এক্সপ্রেসেস হোয়াট? এক্সপ্রেসেস দ্য সাইজ অফ দ্য এনার্জি লেভেল অ্যান্ড দ্য অরবিট। সরাসরি যদি এই লাইন তুলে দেয় আমরা যেন মেডিকেল অ্যাডমিশন স্টেজে পারি। তারপরে আরও কিছু লাইন আছে ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে লাস্টে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে এখানে অনেকগুলো কিছু ম্যাথ করে আলটিমেটলি বলছে যে +13 12। আমি এভাবে মনে রাখতাম, বাট তুমি যেভাবে মনে রাখো 1312 বা 1312 যেভাবে মনে রাখো, এত কিলোজুল পার মোল এনার্জি যদি আমি দেই, দেওয়ার পরে একটা ইলেকট্রন রিমুভ হবে। ইন আদার ওয়ার্ডস +1312 কিলোজুল পার মোল
energy requires to remove the only electron of hydrogen atom in the orbit. The ionization potential of hydrogen atom what? এটা আমরা চ্যাপ্টার 3তেও বিস্তারিত পড়বো, জাস্ট এখান থেকে জাস্ট মাথায় রাখবো যে একটা হাইড্রোজেন অ্যাটমের বাইরের যে শেল, বাইরের শেল থেকে একটা ইলেকট্রন যদি বের করতে চাই বা আয়োনাইজেশন করতে চাই, তাহলে আমার +13-12 কিলোজুল পার মোল আসতে হবে, মানে এনার্জি লাগবে পার মোলে। এত পর্যন্ত একটু দেখতে থাকো, আমি একটু পানি খাই। আচ্ছা, ইউজেসটা কি? ইউজেস হচ্ছে দ্য নাম্বার n ইউজ টু এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল লাইন অফ দ্য স্পেকট্রা। সরাসরি এই লাইন তুলে দিয়ে বলবে যে দ্য প্রিন্সিপাল লাইন অফ স্পেকট্রা ইন্ডিকেটস হোয়াট, মানে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার অর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক অর স্পিন কোয়ান্টাম নাম্বার। তারপর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার সিম্বল হচ্ছে এল, অ্যান্ড সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ইউজেসটা শুধু পড়বো। ইউজেসটা হচ্ছে দ্য ফাইন লাইন্স। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কিছু 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 যে স্পেকট্রাল লাইন থাকে, ওই লাইনগুলো আবার কয়েকটা ডিভিশনে, মানে আবার কয়েকটা ডিভাইডেড হয়। স্পেকট্রা যদি এরকম থাকে, এখান থেকে স্পেকট্রাটা ডিভাইডেড হয়ে আরও কয়েকটা লাইনে পরিণত হয়। এই ফাইন যে লাইনগুলো, ওই ফাইন লাইনগুলো ইন্ডিকেট করে এল দিয়ে। তাহলে এল ইন্ডিকেট এক্সপ্লেইন দ্য ফাইন লাইন্স ইন দ্য লাইন স্পেকট্রাম অফ এন অ্যাটম। তুমি শুধুমাত্র একটা ওয়ার্ড মাথায় রাখলেই হবে। তারপর 3 নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সিম্বল হচ্ছে এম, আর এটা +L থেকে -L পর্যন্ত হয় এবং signifies the magnetic quantum number is used to explain the cause of the splitting main spectral line into the fine lines presence of magnetic field। ওইখানে কিন্তু এই যে এল এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ওয়ার্ডই ছিল না, বাট এখানে যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা যদি স্পেকট্রাতে আরও কয়েকটা লাইনে বিভক্ত হয়ে যায়, আরও কয়েকটা লাইনে স্প্লিট হয়ে যায়, তখন কিন্তু আমি বলতে পারবো এটা কার কাজ, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কাজ। তারপর সিম্বল অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার প্রকাশ করব এম দিয়ে, এবং এটা এম দিয়ে স্পিন না এস দিয়ে। এম দিয়ে তো ম্যাগনেটিক, এটা কিছু না। এটার মধ্যে থাকে প্লাস হাফ এন্ড মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন। ওই যে একটা বক্সের মধ্যে দুইটা করে ইলেকট্রন থাকে, একটা প্লাস হাফ থাকে, একটা মাইনাস হাফ থাকে। এখন এটা সিগনিফিক্যান্ট কি বা ক্যারেক্টারিস্টিক্সটা কি? এক্সপ্লেইনস দ্য ম্যাগনেটিক প্রপার্টি অফ এন ইলেকট্রন। তো ভেজালটা দেখছো কোথায়? ভেজালটা হচ্ছে তোমাকে যদি বলে ম্যাগনেটিক হোয়াট ইন্ডিকেটস দ্য ম্যাগনেটিক প্রপার্টি অফ এন ইলেকট্রন, তুমি যদি ভুলে বেলা দেখায় দাও ম্যাগনেটিক ওয়ার্ডটা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ধরা খেয়ে যাবা। যার কারণে এটা ইন্ডিকেটস স্পিন কোয়ান্টাম নাম্বার, বা এইটা স্পিন কোয়ান্টাম নাম্বারের একটা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তারপরের দিকে অ্যাটম অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেল, এই পার্টে চলে আসো। অ্যাটম অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেল, এই পার্টের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে মানে মেডিকেলে আসবে তো আসবেই। আচ্ছা, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস, আর একটা হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে তিনটা, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এটা আমরা সবাই জানি। তারপর টেম্পোরারিগুলো কি কি? টেম্পোরারিগুলো অনেকগুলো আছে, টেম্পোরারিগুলো পড়বো না। কেন পড়বো না? পরে আসতেছি। এখানে 200টার মতো টেম্পোরারি আছে। তারপর কম্পোজিট পার্টিকেলস আছে। কম্পোজিট পার্টিকেলস আছে দুইটা, একটা হচ্ছে আলফা অ্যান্ড হিলিয়াম নিউক্লিয়াস, যেটা একটা ডিউটেরন, দুইটা কম্পোজিট কণিকা। তাহলে দেখো ফান্ডামেন্টাল পার্টিকেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপর কম্পোজিট পার্টিকেল আলফা অ্যান্ড ডিউটেরন, বাকি যা যা আছে সব হচ্ছে টেম্পোরারি পার্টিকেল। শেষ। তারপর এখানে আরো কয়েকটা হিসাব নিকাশ আছে। হোয়াট ইজ আইসোটোপ, হোয়াট ইজ আইসোটোন, হোয়াট ইজ আইসোবার, এগুলো। আইসোটোপের মধ্যে তুমি শুধুমাত্র ওয়ার্ডটুকু শিখবো যে সেম নাম্বার অফ প্রোটন বাট আনইকুয়াল নাম্বার অফ নিউট্রন ইজ কল্ড আইসোটোপ। আইসোটোপের তিনটা এক্সাম্পল এখানে, মানে তিনটা এক্সাম্পল দিয়েছে। প্রোটিয়াম হচ্ছে হাইড্রোজেন 1 1, ডিউটেরিয়াম যেটা হাইড্রোজেন 1 2 বা টি দিয়ে প্রকাশ করবে, বা ট্রিটিয়াম যেটা হাইড্রোজেন 1 3 বা টি দিয়ে প্রকাশ করবো। তিনটা আইসোটোপ। তোমাকে এটা তুলে দিয়ে বলবে যে এটা কোনটা প্রপার্টিকে ইন্ডিকেট করে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, হোয়াট। তাহলে এটা আইসোটোপ। আইসোবার, বার মিন্স মাস, তাহলে মাস নাম্বার হবে কনস্ট্যান্ট, equal, but the proton number and the neutron number are unequal. This is called the isobar. So from that point আমরা যদি একটা পয়েন্ট, মানে একটা এক্সাম্পল শিখি, যে কপার 29 64 উপরে মাস নাম্বার, আর জিঙ্কের এখানে 30 উপরে 64,
দেখো তাহলে 64 উপরে দুইটা মিলে গেছে, দুইটা হচ্ছে বার, আইসোবারিক। তাহলে আইসোবারিকের ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট থাকবে, দুইটা ডিফারেন্ট অ্যাটম থাকবে, বাট তাদের মাসটা থাকবে আবার সেম। কেন মাস সেম থাকবে? কারণ তাদের নিউট্রন নাম্বার অ্যান্ড প্রোটন নাম্বার ডিফারেন্ট, তার জন্য। এখানে তুমি যদি হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ অবশ্যই পারবা যে 64 মাইনাস 29 যদি করো তাহলে নিউটন নাম্বার আসবে এই কপারের। আবার জিঙ্কের ক্ষেত্রে হিসাব করলে নিউটন নাম্বার আসবে 64 মাইনাস 30। তাহলে এখানে নিউটন নাম্বার দেখো ডিফারেন্স হবে না? অবশ্যই দুইটা বিয়োগ করলে ডিফারেন্ট আসবে। তারপর আবার এখানে প্রোটন নাম্বার কত? 29, 29, আর এখানে 30। তাহলে নিউটন নাম্বারও ডিফারেন্ট। তাহলে আইসোবারের ক্ষেত্রে প্রোটন নিউটন দুইটাই ডিফারেন্ট, বাট মাসটা আবার সেম। দেন আইসোটোনসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এন, এই টোনের এন ইন্ডিকেটস ফর নিউট্রন। হেয়ার নিউট্রন নাম্বার ইজ সেম কনস্ট্যান্ট, বাট প্রোটন নাম্বার আর ডিফারেন্ট। এই এক্সাম্পলটা অনেকবার আসে, তুমি এটা ভালো মতো শিখতে হবে। এখানে দেখো মাসও সেম না, প্রোটনও সেম না, জাস্ট নিউট্রন সেম। কিভাবে? 30 থেকে যদি 14 বিয়োগ দাও, যে নাম্বার আসবে 31 থেকে 15 বাদ দিলে এবং 32 থেকে 16 বাদ দিলে আলটিমেটলি সবগুলোর ইজ ইকুয়েশন, মানে ডিফারেন্সটা আসবে 16। আমরা জানি কি মাস মাইনাস প্রোটন ইজ ইকুয়াল টু নিউট্রন। তাহলে নিউট্রন নাম্বার ইজ ইকুয়াল টু মাস মাইনাস প্রোটন নাম্বার। তাহলে দ্যাট ইন্ডিকেটস দ্য নিউট্রন। আর নিউট্রন যদি আমার সবসময় সেম হয় তখন এটা হবে আইসোটোন। বুঝছো তো এতটুকু? বুঝলে এখন মুখস্থ করে ফেলো এই তিনটা আইসোটোন। পরীক্ষার হলে যেন 10 সেকেন্ডের বেশি সময় না লাগে এটা অ্যান্সার করার সময়। আইসোটোনের এক্সাম্পল কোনটা? তারপর আলাদা আলাদা তিনটা যে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, ওই তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল নিয়ে কথাবার্তা বলছে। আলাদা আলাদাভাবে আমরা একটু শিখি। 1897 সালগুলো একটু খেয়াল করবে, কারণ এগুলো যেহেতু আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল, এগুলো কত সালে আবিষ্কার করা হয়েছে বা এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে এবং কিভাবে বের করা হয়েছে এটা আমাদের একটু শিখতে হবে। 1987-এ ক্যাথোড রে থেকে জে থমসন ইলেকট্রন ডিসকভার করছে, এবং ইলেকট্রনটা ও তখন ইলেকট্রনের মাস কত? মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অথবা আমরা গ্রাম থেকে কেজিতে যদি কনভার্ট করি তাহলে 9.11 ইন্টু 10⁻31 কেজি এটা আসবে। তাহলে আমরা এখান থেকে মাসটা শিখব। এবং একটা ইলেকট্রনের মাস তার একটা প্রোটনের মাস থেকে কত গুণ? 1/1837 বা 1837, 1837। অনেক বইতে না 1/1834 দেওয়া, 1/1836 দেওয়া, যেটাই দেওয়া থাকুক না কেন, তোমার যদি অপশনে 1837 বা 1837 থাকে তাহলে এটাই দেওয়া থাকাবা অবশ্যই। আর যদি কনফিউশনের পরও স্কিপ করে দিবা, দরকার নেই। তারপর আর কি আছে এখান থেকে? আর কিছু নেই। এগুলা তো জানো, এগুলা দাগানোরই দরকার নেই। ইলেকট্রন মুভস আউটসাইড দ্য অ্যাটম, এটা কি দাগানো দরকার আছে? তারপরে নিউট্রনের পার্টে, সরি প্রোটন পার্টে, প্রোটন পার্ট থেকে আমরা প্রথমত শিখবো যে প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, অ্যান্ড এটার মাস কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। মাসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে 673 দিয়ে না দিয়ে 674 দিয়ে দিতে পারে বা 675 দিয়ে দিতে পারে, যেটা আমাদের হবে না। আবার এ মিউ মানটাও শিখতে হবে। এ মিউ, হোয়াট ইজ এ মিউ, আমরা একটু ফার্দার মোর একটু পরে শিখবো। 1.7276, এটা একটু খেয়াল করতে হবে। এটা কার কার মাস ইন্ডিকেট করতেছে? প্রোটনের। ওকে, তারপরে নিউট্রনের ক্ষেত্রে আসো। নিউটনের ক্ষেত্রে দেখো 1.675, ওইখানে ছিল 673, এখানে 675 ইন্টু 10⁻24। এইটাই এটাই আমাদের মানে ডিফারেন্সটা ক্রিয়েট করে দিবে, এটা যেন আমরা পারি। আর এটা দেখো এই যে আবার 1839 গুণ দিছে। একটু আগে পড়ে আসলাম 1837 গুণ হচ্ছে প্রোটনে থেকে, বা 1839 গুণ হবে ইলেকট্রনে থেকে। সো এই ভেজালে ভাই যাওয়ারই দরকার নেই, তুমি এগুলো পড়ারই দরকার নেই তোমার, কারণ এগুলো আসবেও না অযথা। তুমি এই মাসটা শিখবা আর এ মিউ থেকে মাসটা শিখবা 1.008665। তাহলে তুমি বলো যে প্রোটনের মাস বেশি নাকি একটা নিউটনের মাস বেশি? তুমি নিজেই বলো, নিজেই কমেন্টে জানাইতে পারো। এখানে হচ্ছে 866500 আর এখানে হচ্ছে 00726, তাহলে অবশ্যই নিউট্রনের মাস বেশি। আমি যেন এটা পারি অ্যাটলিস্ট। এখানে এখানে বিস্তারিত একটা চার্ট দিছি, চার্টের মধ্যে সব কিছু শিখতে হবে না। দেখো উপরে যেগুলা যেগুলা দাগাইছো না, ওগুলা যদি একবার দাগাও তাহলে এই ছকটার বেশি পড়া দরকার নেই। আর উপরে যদি বেশি না দাগাও তাহলে এই ছকের মধ্যে কিছু জিনিস লিখে রাখতে পারো। যেমন কি কি লিখে রাখতে পারো? এই যে 1837, এটা তুমি উপরে দাগাবা না, এখানে দাগাবা, যে কোনো এক জায়গায় দাগাবা যেন পড়তে সুবিধা হয়। এখান থেকে ইএসইউ মানটা অ্যান্ড কুলম্বের মানটা শিখতে হবে। মানে কুলম্বে যে চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। যেহেতু এখানে সব মাইনাস, সো প্রোটনের ক্ষেত্রে সব আসবে এখানে প্লাস। এগুলো আমরা সবাই ভালো মতো জানি, কিন্তু ইএসইউ মানটা জানি না দেখে ইএসইউ মানটা মুখস্থ রাখতে হবে।
এগুলা পড়ার দরকার নেই, পজিশন চার্জ এগুলা রিলেটিভ চার্জ এগুলা লাগবে না। নিউট্রনের ক্ষেত্রে কি হিসাব করব? নিউটনের ক্ষেত্রে হিসাব করব চার্জ হচ্ছে 0 এবং এটার মাস কত গ্রামে কিন্তু দেওয়া সবগুলো মাসগুলো তো একটু আগে পড়ে আসলাম। একটু আগে যদি না পড়ো এখান থেকে পড়বা বা এখান থেকে দেখাবা, এখানে একটা জিনিস মিসিং আছে এএমইউ মানগুলো। তাহলে তুমি উপরে যদি উপরের লাইনগুলো যদি না দাগায় থাকো, না পড়ে থাকো, তাহলে এইখানে এএমইউ মানগুলো লিখে ফেলবা। ইলেকট্রনে তো এএমইউ মান নাই, দরকার নাই। এই দুইটার এএমইউ মানগুলো লিখে ফেলবা এখানে 1.007276 আর একটা 1.008665 এরকম। ঠিক আছে। দেন তাহলে হোয়াট ইজ এএমইউ? আচ্ছা, এখানে দেখো আরো কিছু হিসাব নিকাশ দেওয়া। এই তিনটে হিসাব নিকাশ পারলে পড়ো তুমি। এগুলো আমরা যখন স্টয়চিওমেট্রি চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বিস্তারিত শিখবই। এখান থেকে আর এক্সট্রা করে না শিখে আমরা সরাসরি এএমইউ 1 এএমইউ ইজ ইকুয়াল টু, সহজ ভাষায় যদি বলো 1 এএমইউ কি, 1 এএমইউ হচ্ছে একটা হাইড্রোজেনের মধ্যে যে নিউক্লিয়াসের প্রোটন নাম্বার অথবা ইলেকট্রন নাম্বার। দেখো 1.00 তারপরে 8, 1.00 তারপরে 7, তার মানে কি আলটিমেটলি আমরা বলতে পারি না এটা 1 কাছাকাছি। তার মানে একটা নিউটনের যে ভর, একটা প্রোটনের ভর বা প্রোটনের মাস সেম। কিন্তু যেহেতু পরীক্ষায় আসবে যার কারণে আমরা একটু ডিফারেন্ট মানে একটু চেঞ্জ করে পড়তে হবে। মানে সহজ কথায় 1 এমইউ মানে একটা প্রোটনের ভর বা একটা প্রোটনের মাস বা একটা ইলেকট্রনের মাস, সরি একটা নিউট্রনের মাস, ইলেকট্রন না। 1 এমইউ কে আবার একটা শুদ্ধ ভাষায় বা ভালো মতো ব্যাখ্যা করছে এইভাবে যে কার্বন যে 12 আইসোটোপটা আছে ওই 12 কার্বন 12 আইসোটোপের থেকে 12 দিয়ে যদি ভাগ দেই আলটিমেটলি একটা হাইড্রোজেনের মাসই আসে, যেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই যে হিসাব নিকাশ যদি করো, হিসাব নিকাশ করলে এটা আসবে। মানে তোমাকে যদি বলি তাহলে একটা থিওরিটিক্যাল ভাষাতে 1 এমইউ মানে কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, থিওরিটিক্যাল অংশ অনুযায়ী। এতটুকু পর্যন্ত আমাদের শিখে গেলেই হইলো ভাই, বিস্তারিত শেখা লাগবে না। মেডিকেলের জন্য আমাদের এত বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, নিউ হরাইজন, নিউট্রন, হ্যাঁ ঠিক আছে ভাই। তারপর শেপ অফ দ্য এস অরবিটাল, এখানে দিকে আসি। শেপ অফ দ্য এস অরবিটালের আগে মাঝখানে কিছু হিসাব নিকাশ আছে, এগুলা নট নেসেসারি। তারপরেও যদি তুমি চাও তাহলে কত পার্সেন্ট করে থাকে কোনটা এটা একটু দেখতে পারো। এই যে অ্যাবান্ডেন্স নাম্বার, কোনটা ক্লোরিনের কোন আইসোটোপটা কত পার্সেন্ট করে থাকে এটা একটু দেখতে পারো, নট নেসেসারি আমার আমার মনে হয়। তারপর ভাই এখানে কিছু নাই। এনার্জি লেভেলস অফ ডিফারেন্ট অরবিটালস অ্যান্ড দেয়ার শেপস, এই পার্টের মধ্যে এখানেও খুব একটা কিছু নাই। সরাসরি চলে আসো শেপ অফ দ্য এস অরবিটাল। শেপ অফ দ্য এস অরবিটাল ইজ স্ফেরিক্যাল, এতটুকুই, গোল। শেপ অফ দ্য পি অরবিটাল ইজ ডাম্বেল শেপ। শুধুমাত্র ভাইয়া এই ওয়ার্ডটুকু শিখবো, ডাম্বেল শেপ। হাউ ইজ এ ডাম্বেল শেপ লুকিং লাইক? ডাম্বেল শেপ, এই যে একটা ডাম্বেল থাকে যেরকম, ডাম্বেল তো বুঝো, ডাম্বেল যেরকম দুই পাশে দুইটা থাকে, মাঝখানে একটা রড থাকে, ডাম্বেল, ওরকম ডাম্বেল শেপটা আর কি। ডাম্বেল শেপটা প্লেনের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করবো আমরা, পি এক্স, পি ওয়াই অ্যান্ড পি জেড। মনে আছে পি ইন্ডিকেটস মানে এল, এল এর মধ্যে থাকে পি হচ্ছে 1, 1 এর মধ্যে আবার থাকে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তিনটা, একটা হচ্ছে -1, 0 আর 1। সো তিনটা যেহেতু, সো তিনটা পি এক্স, পি ওয়াই আর পি জেড। আর এটা শেপটা কেমন, ডাম্বেল শেপ। কয়টা প্লেন আছে? নোডাল প্লেন, একটা নোডাল প্লেন আছে। একটা কয়টা ডাম্বেলের লোব আছে কয়টা? এখানে লোব আছে দুইটা, 2 lobes, 1 nodal plane, and the shape of p orbital is dumbbell shaped. Then shape of d orbital, shape of d orbital হচ্ছে double dumbbell. As it is a double dumbbell, then the lobe of the per dumbbell, যেহেতু দুইটা করে পার ডাম্বেলে দুইটা করে লোব, তাহলে চারটা মানে চারটা কোণাতে চারটা লোব থাকবে। সো লোব অফ ডি অরবিটাল ইজ 4। কয়টা নোডাল প্লেন আছে এখানে? দুইটা নোডাল প্লেন থাকবে। ভিতরে হয়তো পারে লেখা নেই, লিখে দিয়েছি নোডাল প্লেন 2। এই কয়টা এমসিকিউর জন্য আমরা পারি। তারপর অরবিটস অ্যান্ড অরবিটালের মধ্যে ডিফারেন্স। প্রথম এমসিকিউটা, প্রথম এমসিকিউ অরবিট থেকে আসবে। অরবিট অরিজিনেটস ফ্রম হোয়ার? বোর অ্যাটম মডেল। অ্যান্ড অরবিটাল অরিজিনেটস ফ্রম কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি, কোয়ান্টাম মেকানিক্স থেকে অরবিটালের কথাটা আসছে, যেখানে বলে দেওয়া আছে যে 90 to 95% যেখানে ইলেকট্রন থাকার
পসিবিলিটি সব থেকে বেশি ওইটাই অরবিটাল, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে আমরা বের করতে পারছি। অ্যান্ড এখানে বোর মডেল অনুযায়ী আমরা সবার প্রথমে অরবিট সম্পর্কে জানতে পারছি। দেন পরের পয়েন্ট, ডেফিনিট সার্কুলার পাথ থাকবে এখানে, আর দ্য অরবিটাল ডাজ নট ইমপ্লাই সাচ ডেফিনিট রিজন। ঠিক আছে, তারপর তুমি 5 নম্বর পয়েন্ট আসো। 5 নম্বর পয়েন্ট অনুসারে অরবিটসগুলো কে, এল, এম, এন, ও এগুলোতে ভাগ করা যায়, যেটা হচ্ছে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ডিফাইন করতে পারবো, এবং এগুলোকে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এগুলো দিয়ে প্রকাশ করবো এল, 0, 1, 2, 3, 4, যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড, এস পি ডি এফ। দেন এখান থেকে আর কিছু নাই, সব বলে যে পয়েন্ট পড়তে হবে এরকম না। তাহলে মোটামুটি আমরা আজকের ক্লাসে এই প্রিন্সিপাল অফ বো প্রিন্সিপাল অ্যান্ড হুন প্রিন্সিপাল এই পর্যন্ত পড়ে ফেললাম। এই পর্যন্ত যতটুকু বলছি বা যতটুকু পড়াইছি এতটুকু তুমি প্র্যাকটিস করবা বাসায়, এবং তোমার বইতে দাগায় ফেলবা। এখনই তোমার সময়, এই শুরুতে যেটা বললাম 30 মিনিট বা যতক্ষণই ক্লাস নেই বা 40 মিনিট যতক্ষণই ক্লাস নেই ততক্ষণ যেন তোমার কাজে লাগে, এবং ততক্ষণ যেন তুমি বইটা দাগাও, এবং যতটুকু বলে অতটুকু বুঝো কিনা একটু দেখো। তোমার কিন্তু বেশি কিছু জানা দরকার নেই, যতটুকু জানা দরকার অতটুকু আমি যেন ফ্লুয়েন্টলি জানতে পারি এবং স্কিলড ভাবে জানতে পারি, এটা তোমার টার্গেট থাকা লাগবে। ব্রাজিলে জার্সি এমনি পড়ছি, পড়েছিল ব্রাজিলের যে সাপোর্টার হইতেই হবে তার জন্য জার্সি পড়তে হবে এরকম না। আমি অনেক সময় আর্জেন্টিনার জার্সিও পড়ি, মানে পড়ার জন্য পড়া। ওকে, ঠিক আছে। আর এই জার্সি পরা যাবে না, কারণ এটা কুফা জার্সি। এই জার্সি পরে যতদিনই খেলা দেখা হয়েছে ততদিনই ব্রাজিল হারছে, তার জন্য খেলা দেখাই বাদ দিয়ে দিছি। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি আসি। আর যারা ইউটিউব থেকে লাইক মানে রেকর্ডটা দেখলে নিচে কমেন্ট করতে পারো। ক্লাস যদি একটু ভালো থাকে তাহলে একটু সাবস্ক্রাইবও করতে পারো, লাইকও দিতে পারো, কমেন্টও করতে পারো যে ভাই নেক্সট ক্লাস দরকার, তাহলে আমি নেক্সট ক্লাস দেওয়ার অবশ্যই চেষ্টা করব। একটু সাপোর্ট থাকলে অবশ্যই ভালো হয়। যদিও টিচার হিসেবে বলা যায় না যে সাবস্ক্রাইব করো, এটা ইউটিউবার হিসেবে বলা যায়, কিন্তু তারপরও একটা মিনিমাম সাবস্ক্রিপশন একটা রেট থাকা দরকার, যে এই পরিমাণ সাবস্ক্রিপশন থাকলে একটা পেজ বা একটা ইউটিউব চ্যানেল একটা ভালো পর্যায়ে যায়। বা ফেসবুক পেজে যদি তুমি একটা লাইক দিয়ে রাখো বা ফলো দিয়ে রাখো তাহলে তোমার জন্য একটা কাজের কাজ হবেই। আরও একটা কাজের কাজ বলি, দেখো আমি যা যা পড়াই এগুলো কিন্তু তুমি এখন দেখতেছো, যারা বাংলা ভাষণ বা ইংলিশ ভাষণ যে কোনো স্টুডেন্ট থাকো না কেন এগুলা তুমি দেখে দেখে পড়তেছো, বাট এটা কি তোমার এক্সাক্ট পড়া? এক্সাক্ট এটা কি পড়া? এক্সাক্ট কিন্তু এটা পড়া না। তোমার পড়া হবে তুমি যদি নিজে জিনিসটাকে আত্মস্থ করো বা নিজে পড়ো। সো মূল কথা হচ্ছে নিজের পড়া। আর সব থেকে ভালো একটা ওয়ে হচ্ছে নিজের পড়াকে উন্নতি করার জন্য তুমি একটা হোম টিউটর রাখতে পারো। আমি লাস্ট ইয়ার এত স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট পড়াইছি, সত্যি কথা বলতে চান্স পাক না পাক এটা ম্যাটার না, কিন্তু তাদের পড়াশোনার ইমপ্রুভমেন্ট হয়েছে এটা দেখেই বোঝা যায়। কারণ হোম টিউটর রাখলে কি হয় হিসাবটা, যে তোমাকে উনি যে সবকিছু পড়াই দিবে এরকম না। তুমি কিন্তু আমার ক্লাস দেখতে পারতেছো বা ইউটিউবের মধ্যে আরো হাজারটা ক্লাস আছে, সব ক্লাস দেখে দেখে পড়তে পারতেছো, বাট হোম টিউটরের মেইন কাজটা হচ্ছে তুমি যে ওইটা পড়ছো কিনা ওইটা ওইটা তার দেখা, এবং সে যদি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে তোমাকে তাহলে তুমি যেন ওই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো, এবং ওই অ্যান্সার করার মাধ্যমে ইন্ডিকেট করবে যে তুমি পড়ছো আসলে। হোম টিউটর রাখার কারণটা হচ্ছে এটাই। বাংলা মিডিয়ামের ক্লাস চাও, ম্যাথ পারফরমেন্স ইউটিউব চ্যানেলে চাও, সবই বাংলা মিডিয়ামের ক্লাস। ইংলিশ মিডিয়ামের ক্লাস দিলে বলে বাংলা মিডিয়ামের ক্লাস চাই, বাংলা মিডিয়ামের ক্লাস দিলে বলে ইংলিশ মিডিয়ামের ক্লাস চাই। কি বলবো, সব বাংলা মিডিয়ামের ক্লাস আমি দেওয়া আছে, তারপর আমি দেওয়ার চেষ্টা করবো। যেগুলো দেওয়া নাই স্পেশালি জিকে ইন্টারন্যাশনাল দেওয়া নাই বাংলা মিডিয়ামের জন্য, তারপরে ইংলিশের অনেকগুলো ক্লাস দেওয়া বাকি, সবগুলো ক্লাস অনেকগুলো ক্লাস দেওয়া বাকি। আচ্ছা, যে টপিকে ছিলাম, তুমি যদি পড়াতে আপগ্রেড করতে চাও তারা হোম টিউটর নিতে পারো। এখন হোম টিউটরের কাজটা কি ওটা তো তুমি বুঝলা, বাট হোম টিউটর কারা? এখানে ম্যাথ পারফরমেন্সে আমরা যারা হোম টিউটর দিই সবাই হইতেছে আমার বন্ধু এবং আমার জুনিয়র, যারা কন্টিনিউয়াসলি পড়ায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, যারা এক্সপার্ট সোজা কথায়। সো এক্সপার্ট মেডিকেল যারা মানে অ্যাডমিশনের জন্য পড়ায়, ধরো নাও আমার ব্যাচের মধ্যেই 220 জন স্টুডেন্ট আছে, 220 জনের মধ্যে পড়া হইতেছে 20 জন। কারণ হচ্ছে আমাদের মেডিকেলের পড়াশোনা এতটা টাফ, যেমন আমার একটু পরে পুরো আবার আইটেমের পড়া পড়তে হবে, মানে এই ভিডিওটা আপলোড দিই। সো এত পড়ার মধ্যে সবাই টিউশন করাতে পারে না বা সবাই পড়াইতে পারে না, কিন্তু যারা পড়ায় তারা খুবই এক্সপার্ট, এবং তাদের যদি তোমার দরকার হয় তাহলে আমাদের পেজে মেসেজ দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো, আমার অ্যাসিস্ট্যান্ট আছে বা আমি নিজেও আছি, সাহায্য করতে পারবো অবশ্যই। সো এই 20 জন তোমার একটা মেডিকেলে, সোহরাওয়ার্দী মেডিকেলের এইচএস 17 ব্যাচ, এইচএস 17 আছে, 18 আছে, 19 আছে, তিনটা ব্যাচ আছে। তিনটা ব্যাচের মধ্যে 20 60 জন এক্সপার্ট টিচার আছে এখানে। অনেকেই এক্সপার্ট যারা কোচিংয়ে পড়ায়, অনেক অনেক জায়গায় পড়ায়, পড়ানোর মধ্যেও তাদের নিজের পড়াশোনাটা আবার ঠিক রাখার চেষ্টা করে, যেমন আমি নিজেই।
তোমাদের পড়াচ্ছে আবার নিজেরও পড়া লাগবে। তারপরে আরও মেডিকেল কি একটাই নাকি ঢাকার মধ্যে টোটাল 4টা মেডিকেল, 4টা মেডিকেলের মধ্যে ডিএমসি আছে, ডিএমসির আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড যারা আছে তারা। তারপরে এসএসএমসি সলিমুল্লাহ মেডিকেলের, তারপরে এসএসএমসি আমার নিজের মেডিকেলেই, আর মুগদা মেডিকেলে অনেক ভালো টিচার আছে, এমইউএমসি। এই মানে যারা যারা পড়ায়, মানে এখানে কারোর কোনো তারতম্য নাই, সবাই ভালো টিচার এখানে। মানে সবাই বলতে এই যে যারা কন্টিনিউয়াসলি পড়ায় তারা প্রত্যেকজনে আলাদাভাবে পড়ানোর একটা এক্সপিরিয়েন্স আছে আর পড়ানোর একটা রুল আছে। যেমন আমি তো তোমাকে বলে দিলাম যে পড়ানোর রুল, মেইন একটা কমন রুল হচ্ছে এটাই যে তোমার প্রতিদিন পড়াটা জিজ্ঞেস করবে আদায়, আর পড়া আদায় করার ওই ভয়ে তুমি যেন পড়াটা পড়ে ফেলো, এটাই আমাদের টার্গেট বা একজন পার্সোনাল টিচারের টার্গেট। এটা হয়তো বা একটু কস্টলি হয় অনেকের জন্য, তার জন্য তোমরা 2 জন একসাথে পড়তে পারো, 3 জন একসাথে পড়তে পারো, বা এক সিঙ্গেলও পড়তে পারো তোমার যদি ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট না থাকে, বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট যদি মানে ভালো থাকে তাহলে তুমি একজনও নিজেও পড়তে পারো। এখানে একটু কস্টলি হয় কিন্তু তারপরেও একটা কোয়ালিটিফুল তুমি পড়া পড়তে পারো। আর আলটিমেটলি কিন্তু আমাদের এইচএসসি মোটামুটিভাবে আমরা পাস মানে জিপিএ 5 পেয়ে যাবো, কিন্তু মেইন খেলাটা হয় মেডিকেল অ্যাডমিশনে, মেইন খেলাটা হয় ভার্সিটি অ্যাডমিশনের। সো ওই দিকে ফোকাস করতে হবে। আশা করি বুঝতে পারছো ভাইয়া। আহ, মতিউর রাইসাকে চেনেন? হ্যাঁ, মতিউর রাইসাকে চিনি, বাট কোন মতিউর কোন রাইসা তারা, মানে আরো নামও থাকতে পারে না, মতিউর নামে আরো অনেকের অনেক জায়গায় থাকতে পারে। যাই হোক, যেটাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।